আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস স্পাইসি ক্রিকেট অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, এনজয় দ্য বেস্ট। বাংলাদেশ ক্রিকেটে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে অ্যানালিটিক্স সেন্টার। এই অ্যানালিটিক্স সেন্টার পৃথিবীর প্রায় সব দেশেই আছে। শুধুমাত্র এই একটা বিষয়ের কারণে বাংলাদেশের ক্রিকেট আসলে উন্নত ক্রিকেট রাষ্ট্রগুলোর চাইতে কমপক্ষে 50 বছরের মতো পিছিয়ে আছে। ইন্ডিয়া মূলত এই কার্যক্রমটা 2016 সালের পর থেকে শুরু করেছিল, যখন রাহুল দ্রাবিড় তাদের এনসিএ বা ন্যাশনাল ক্রিকেট একাডেমির হেড হিসেবে জয়েন করেছিলেন। তখন থেকেই মূলত অ্যানালিটিক্সের কাজটা ইন্ডিয়ান ক্রিকেটে শুরু হয়েছিল, যার ফলটা আমরা এখন ইন্ডিয়ান ক্রিকেটে দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে বাংলাদেশের ক্রিকেটে দেরিতে হলেও সেটা শুরু হতে যাচ্ছে, এবং এটা বহু দিনের একটা আকাঙ্ক্ষিত বিষয় ছিল, বহু দিনের একটা দাবির জায়গা ছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বর্তমান যে কমিটি, তারা কিন্তু এই জায়গাটা বা এই দায়িত্বটা নিয়েছেন এবং তারা তেমনভাবে চিন্তা করছেন। আসলে একটা অ্যানালিটিক্স সেন্টার কিন্তু অনেক বড়, এটার পরিসর আসলে অনেক। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। দেবরাজ রাউত, ইন্ডিয়া এ টিমের অ্যানালিস্ট, তিনি বাংলাদেশে এসেছিলেন। আমরা তাকে এনেছিলাম এবং সেই জায়গাটাতে বাংলাদেশে আমরা বেশ কয়েকজন অ্যানালিস্টকে প্রশিক্ষণও দিয়েছিলাম বিয়ন্ড বর্ডার্সের মাধ্যমে। এবং দেবরাজ একটা কথা বলেছিলেন যে যখন গৌতম গম্ভীর ইন্ডিয়া টিমের কোচ হিসেবে আসলেন, তখন শুভমান গিলের একটা পার্টিকুলার জায়গাতে প্রবলেম দেখা যাচ্ছিল। তখন তিনি দেবরাজ রাউতকে ডেকে পাঠিয়েছিলেন যে তোমার কাছে শুভমান গিলের কত বলের ডেটা আছে। সে সময় দেবরাজ জানিয়েছিলেন যে তার কাছে অসংখ্য বল, সেটা খুব সম্ভবত বলেছিলেন যে 10 বা 15 হাজার বলের ডেটা খুব সম্ভবত, বা 50,000, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। বাট আছে, পর্যাপ্ত পরিমাণের ডেটা আছে, একদম শুভমান গিলের আন্ডার 14 থেকে শুরু করে এখন পর্যন্ত। সো ওই ডেটাগুলো থাকাতে গম্ভীরের জন্য সুবিধা হয়েছিল যে শুভমান গিল 14 বছর বয়সে কিভাবে ব্যাটিং করতেন, 16 বছর বয়সে কিভাবে ব্যাটিং করতেন, 18 বছর বয়সে কিভাবে ব্যাটিং করতেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা রেখে আলটিমেটলি ওইভাবে তার বর্তমান ব্যাটিং টেকনিকটা নিয়ে কাজ করা। এবং সেই জায়গাটাকে আসলে মূলত ইন্ডিয়া সেন্ট্রাল ডেটাবেস তারা একটা গঠন করেছে, যে সেন্ট্রাল ডেটাবেসটা আসলে মূলত তৈরি করেছিলেন দেবরাজ রাউত। এবং তারা ইন্ডিয়ার আন্ডার 14 থেকে শুরু করে যত ক্রিকেটার যেখানেই খেলে না কেন, প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল ডেটাগুলো সেখানে ইনপুট দেওয়া হয়, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডেটা সেখানে ইনপুট দেওয়া হয়, প্রত্যেকের সম্পর্কে আসলে জানা থাকে। সিম্পল একটা কথা বলি, যে অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে যদি আমরা কথা বলি, এই অস্ট্রেলিয়া সিরিজে সাকলাইনের ডেবু হয়েছে। এখন সাকলাইনকে আমরা দেখলাম যে দ্বিতীয় ম্যাচটা তিনি খেললেন, নতুন বলে বোলিং করলেন, ভালো বোলিং করতে পারেন নাই। এখন আমাদের অ্যানালিস্টদের কাছে আসলে সাকলাইনের কতটুকু ডেটা আছে, কতটুকু আমরা জানি সাকলাইন সম্পর্কে, আমাদের অ্যানালিস্টরা কতটুকু জানেন সাকলাইন সম্পর্কে। তিনি থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন খেলেছেন, ঢাকা লিগ খেলেছেন, সেখানে কি পারফরমেন্স করেছেন আমরা কি জানি? কোনো জায়গায় কোনো ডেটা অ্যাভেলেবল নাই সত্যি কথা বলতে। ইভেন আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের এখানে যে কম্পিটিটিভ ক্রিকেটগুলো হচ্ছে, আমাদের এখানে যে এনসিএল হচ্ছে, বিসিএল হচ্ছে, কিংবা আমাদের এখানে প্রিমিয়ার লিগগুলো হচ্ছে, ওই যে কালকে যার সঙ্গে খেলা, তাদের ব্যাপারে কতটুকু ডেটা আছে। একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে আসছে, ধরেন তাওহিদ হৃদয় ন্যাশনাল টিমে খেলে, তাওহিদ হৃদয় 14 বছর বয়সে কিভাবে ব্যাটিং করতো আমরা জানি, তাওহিদ হৃদয়ের বেসিকটা কিভাবে গ্রুম হয়েছে সেটাকে আমরা জানি, তার বডি বায়োমেকানিক্সের বিষয়টা 14 বছরে কেমন ছিল, 16 বছরে কেমন ছিল, আমরা কি জানি? এগুলো কিছুই জানি না। সো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পদক্ষেপটা নিতে যাচ্ছে, আমি আসলে জানি না তারা কিভাবে আসলে সেই কাজগুলো করছে। বাট ডেফিনেটলি যেহেতু অ্যানালিটিক্স সেন্টার, তারা বলছে সেখানে একটা সেন্ট্রাল ডেটাবেস থাকবে, সেই সেন্ট্রাল ডেটাবেসের মধ্যেই আলটিমেটলি একদম টোটাল ক্রিকেট, বাংলাদেশের টোটাল ক্রিকেট ইকোসিস্টেম একটা জায়গায় চলে আসবে এবং সেখানে ডেটাগুলো পিক করা হবে। এখন দেখেন, এটার ফলাফল কিন্তু আপনি আগামী বছর পাবেন না, কালকে পেয়ে যাবেন না। এটার ফলাফলটা আপনি আসলে পাবেন 10 বছর পর, এটার ফলাফলটা আপনি 5 বছর পর পাবেন। Mr. Noodles, amazing taste. সো এটা একটা বিষয় যে দর্শকরা চিন্তা করতে পারেন যে ধরেন অ্যানালিটিক্স সেন্টার হলো, এরপরে বাংলাদেশ কারো একটার সঙ্গে সিরিজ হারলো, এখন আপনি বলে তাহলে ডেটা এরকম অ্যানালিটিক্স সেন্টার করে লাভটা কি হলো? সেটা ফলাফল তো আপনি ইমিডিয়েটলি পাবেন না, সেটা আপনি পাবেন ফর দ্য ফিউচার। তবে ইমিডিয়েট ইম্প্যাক্টের বেশ কিছু জায়গা আছে। দেখেন, পৃথিবীর সব দেশেই স্পোর্টস সায়েন্সটা এমনভাবে এগিয়েছে, বা স্পোর্টস ডেটা অ্যানালিটিক্সটা এমনভাবে এগিয়েছে, এবং সেসব জায়গায় আরও আপগ্রেডেড লেভেলে কাজ করা হয়। প্রথম কথা, বেশ ডেটা ট্র্যাকিং ইকুইপমেন্টস থাকে। ধরেন কোনো একটা ডেটা অ্যানালাইসিস সেন্টার, যেখানে সেন্ট্রাল ডেটাবেস তো থাকে, সেই সঙ্গে কারেন্ট প্লেয়ার যারা আছেন বা ন্যাশনাল টিম বা এলিট লেভেলের প্লেয়ার যারা আছেন, যারা হাই পারফরমেন্স প্লেয়ার আছেন,
তাদের পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য যে বিষয়গুলো থাকে, ডেটা ট্র্যাকিং ইকুইপমেন্ট থাকে, সেখানে হাই স্পিডের ক্যামেরা থাকে, রেডার থাকে ট্র্যাকিং করার জন্য, স্মার্ট বল, স্মার্ট ব্যাট থাকে, অনেক কিছু আমরা দেখি পৃথিবীর বিভিন্ন দেশে। অ্যাডভান্সড অ্যানালিটিক্স সফটওয়্যারগুলো থাকে যেখানে আসলে প্রোডাক্টিভ মডেলিং করে আবার নিজেরা অনেক কিছু তৈরি করে থাকেন। সো এটার ভ্যাস্ট ব্যাপ্তি আসলে অনেক বেশি, এটার ব্যাপ্তি অনেক বেশি। বায়োমেকানিক্যাল জায়গা থেকে মোশন ক্যাপচার সিস্টেম থাকে। এখানে যে বিষয়টা আছে, আমি যেটা বলছিলাম যে বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট থেকে যে মোশন ক্যাপচার সিস্টেম, যে একজন অ্যাথলেট তিনি আসলে কতটুকু জাম্প করছেন, তার জাম্প আগে 5 মিলিমিটার থাকলে এখন সেটা কি 6 মিলিমিটার নাকি 4 মিলিমিটার, এখন এই যে 4 মিলিমিটার যদি তার এখন হয়ে থাকে সেটাকে আসলে কিভাবে ঠিক করা যায়, কিংবা এই যে প্রক্রিয়াগুলো, কিংবা একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন তার ব্যাট সুইংটা আগে কতটুকু ছিল এখন কতটুকু আছে, কিংবা যখন থেকে ডেটাটা ট্র্যাক করা হচ্ছে তখন কতটুকু, এক সপ্তাহ পর কতটুকু, তার এক সপ্তাহ পর কতটুকু, এইখানে কতটুকু ঠিক করতে হবে। একজন বোলার যখন আসলে বোলিং করছেন, যেটাকে আমরা ফোর্স প্লেটস বলি, এই ফোর্স প্লেটগুলোর মাধ্যমে একজন বোলার যখন বোলিং করছেন কতটুকু প্রেশার তিনি ল্যান্ডিংয়ে দিচ্ছেন, ফার্স্ট ল্যান্ডিংয়ে দিচ্ছেন, কতটুকু প্রেশার তিনি সেকেন্ড ল্যান্ডিংয়ে দিচ্ছেন, এই সব কিছু কিন্তু একসাথে মেজারমেন্ট করা হয়। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কিভাবে শুরু করবে, খুব তাড়াতাড়ি এই টেকনোলজিগুলো নিয়ে আসাটা কতটুকু সম্ভব আমি জানি না। তবে ডেফিনেটলি যে ম্যাচ সিমুলেশনের জায়গাগুলো কিংবা সেন্ট্রাল ডেটাবেস তৈরির যে জায়গাগুলো, সেগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই ইমিডিয়েটলি শুরু করতে পারে, এবং এখানকার যে অ্যাডভান্সড অ্যানালিটিক্স সফটওয়্যারের মাধ্যমে কিছু প্রোডাক্টিভ মডেলিং করা, কিংবা এই যে বায়োমেকানিক্যাল যে মোশন ক্যাপচার সিস্টেমের যে জায়গাগুলো, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আস্তে 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 সেই জায়গাগুলো করবে। আমার কথা হচ্ছে যে একটা জিনিস যদি শুরু হয়, শুরু হলে সেখানে কিন্তু ধাপে 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 অনেক কিছুই আস্তে আস্তে হবে, এবং আস্তে 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 অনেক কিছুই কিন্তু আমরা আপগ্রেডেশন দেখতে পাবো। দেখেন, পুরো বিশ্বব্যাপী এখন স্পোর্টস অ্যানালিটিক্স সেটাই কিন্তু গেম চেঞ্জার। পুরো বিশ্বব্যাপী স্পোর্টস অ্যানালিটিক্সের জায়গাটাই গেম চেঞ্জার, এবং এইখানেই মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অনেকে কাজ করছেন। যেটা বলছিলাম যে আমাদের দেশে সবথেকে বড় সমস্যা যে এই ধরনের সাবজেক্ট যেগুলো আছে, স্পোর্টস সায়েন্সে কিন্তু অনেকে পড়াশোনা করেন কিন্তু কাজের জায়গা পান না। এটাও একটা জায়গা হবে যে এরকম অ্যানালিসিস সেন্টার যদি তৈরি হয়, সেক্ষেত্রে অনেকের কাজের জায়গা হবে, অনেকের কাজের সুযোগ হবে। আপনি যদি আমাকে বলেন যে অ্যানালিস্ট দরকার কি পরিমাণ বাংলাদেশে, বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যানালিস্ট দরকার। আপনি যদি চিন্তা করে থাকেন যে আমাদের এইজ লেভেল যে খেলা হয়, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, এই আন্ডার 14, 16, 18 যে আমাদের বিভাগীয় খেলাগুলো হয়, সেই বিভাগীয় খেলাগুলোতে আমি যদি ধরে নেই যে 7টা করে বা 8টা করে টিম আছে, প্রত্যেক টিমে একজন করে অ্যানালিস্ট তো লাগে, কিন্তু আমাদের কিন্তু সেই সিস্টেমটা নাই, আমরা কিন্তু সেই সিস্টেমটা করি না। আপনি যদি চিন্তা করে দেখেন যে আমাদের যে ঢাকা লিগ খেলাগুলো যে হয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রত্যেকটা জায়গাতে 20টা করে টিম আছে, এসব জায়গায় অ্যানালিস্ট লাগে, কিন্তু আমরা এখনো সেই জায়গাটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি না, টিমগুলো ইন্টারেস্টেড না। তাহলে সেটা না হলে একটা দেশের ক্রিকেট উন্নতি হবে কিভাবে? আমাদের এনসিএল, বিসিএল যদি চিন্তা করেন, এনসিএল, বিসিএল, সেসব জায়গাতে প্রত্যেক টিমের সঙ্গে অ্যানালিস্ট প্রয়োজন। সেই জায়গাটাও আমরা কিন্তু ওইরকমভাবে এনশিওর করতে পারি না। আমরা যদি যেমনটা বলছিলাম যে আন্ডার 23 লিগ নিয়ে একটা কথা হচ্ছিল, সেইখানেও প্রত্যেক টিমের সঙ্গে আন্ডার 23 তো না, এখন না, যেটা তামিম ইকবাল পরবর্তী সময় জানিয়েছেন যে এনসিএল এর 2টা ভার্সন থাকবে, যে একটা দেখা গেল যে বরিশাল বিভাগের 1 নম্বর দল, একটা বরিশাল বিভাগের 2 নম্বর দল। সো এই যে একটা জিনিস চিন্তা করে দেখেন যে পুরো ক্রিকেটিং ইকোসিস্টেমে কিন্তু দেয়ার আর লট অফ ওয়ার্কস, এখানে কিন্তু অনেক, পুরো ইকোসিস্টেমে আপনার অ্যানালিসিস সেন্টারটা কেন দরকার, এই যে পুরো ডাটাগুলো, এই ডাটাগুলোর ব্যবস্থাপনার জন্য কিন্তু আলটিমেটলি একটা অ্যানালিটিক্স সেন্টার আসলে খুব প্রয়োজন, যেখানে আপনি সেন্ট্রাল একটা ডেটাবেস তৈরি করতে পারবেন। সেই সঙ্গে যেটা আপনি অ্যানালিসিস সেন্টার যেটাকে বলছেন, সেইখানে তো কিছু অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করতে হবে, যেটা আপনি এলিট লেভেলের অ্যাথলেটদের জন্য। সো এটার আসলে অনেকগুলো পোর্শন আছে, অনেকগুলো লেয়ার আছে। আই এম নট শিওর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কীভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে, বাট ডেফিনেটলি ইটস আ পজিটিভ সাইন, এবং এটা আমাদের দেশের ক্রিকেটকে অনেক বেশি মাত্রায় এগিয়ে দেবে বলে আমার বিশ্বাসের জায়গা। কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য, মতামত শুনতে চাই। এতক্ষণ আপনারা দেখছিলেন মিস্টার নুডলস প্রেজেন্টস স্পাইসি ক্রিকেট অ্যানালাইসিস, মিস্টার নুডলস অ্যামেজিং টেস্ট, এনজয় দ্য বেস্ট।